আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। বিলীন হচ্ছে কক্সবাজারের ঝাউবন, এখনই পদক্ষেপ না নিলে হবে বিপর্যয়। নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য। করোনায় প্রাণ হারালেন আরও ৩০ জন, মৃত্যুর হার কমায় সরকার স্বস্তিতে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আস্তে আস্তে যদি শূন্যের কোঠায় চলে আসে তাহলে পরেই আমাদের আলটিমেট গোল আমরা অ্যাচিভ করতে পারব। ঈদ ছুটি শেষে খুলেছে অফিস, করোনায় বিধিনিষেধ বাড়ল ৩১শে আগস্ট পর্যন্ত। দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে। 10টার পর থেকে অযথা বাইরে কেউ আসবে না। ঈদ আনন্দে রাজধানীর হাতির ঝিলে উপচে পড়া মানুষ, সিলেটের পর্যটন কেন্দ্রে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাচ্চারা তো হাঁপায়ে উঠছে, এই জন্য আর কি একটু নিয়ে ঘুরতে বের হওয়া আর কি। বেড়াইলাম, ঘুরলাম। শুনলেন শিরোনাম। এবারে যাব বিস্তারিত সংবাদে। প্রাকৃতিক দুর্যোগ ও বাঁধ ভাঙনে সমুদ্র গর্ভে প্রতিনিয়তই বিলীন হচ্ছে কক্সবাজারের সৌন্দর্য ঝাউবন। ভাঙন ঠেকাতে কিছু স্থানে জিও বসানোর কাজ করছে জেলা প্রশাসন। এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভয়াবহ হুমকির মুখে পড়বে পরিবেশের রক্ষা কবচ এই বন। প্রতিনিধি এম সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২-৭৩ সালে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে প্রায় ৫০০ হেক্টর জমিতে লাগানো হয় ১২.৫ লাখেরও বেশি ঝাউ গাছ। পরে বাগানের আয়তন আরও বাড়ে, কিন্তু গত ১২ বছরে সমুদ্র গর্ভে বিলীন হয়েছে প্রায় ২ লক্ষাধিক গাছ। পরিবেশবাদীরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে সমুদ্রে ভয়াবহ ঢেউয়ের আঘাতেই এই অবস্থা। স্থানীয়রা বলছেন, স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণের কথা। উপকূলে জায়গা বের করে নতুন করে বনায়ন করার কথা বললেন এই সংসদ সদস্য। সাগর উপকূলে আরও ব্যাপক ভিত্তিক যাতে ঝাউবন দিয়ে কক্সবাজারের পরিবেশ এবং বিভিন্ন জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে কক্সবাজারবাসী রক্ষা পায়, সেই নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে খুব দ্রুতই ঝাউবন ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। আমি যেহেতু এখন এই করোনার কারণে আমরা একটু এটা পিছিয়ে আছি, আমি এটা নিয়ে আবার একটা মিটিং করব এবং মিটিং করে এটা যাতে জরুরি ভিত্তিতে কোনো কিছু হয় আমরা এটা পদক্ষেপ নেব ইনশাল্লাহ। কক্সবাজার পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক ও বন বিভাগের কর্মকর্তা জানালেন নিজেদের অবস্থান। পানি উন্নয়ন বোর্ডকে আমরা চিঠি দিয়ে থাকি, এমনকি জেলা প্রশাসকের সমন্বয় সভায় বিষয়টির আলোচনা হয়। এই ক্ষতি আমরা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, বন বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো আমরা পরিকল্পনা প্রণয়ন করতেছি যে এই ঝাউ বাগান কিভাবে আমরা ধরে রাখবো। জেলা প্রশাসক জানালেন চলমান কাজের অগ্রগতির কথা। টেকনা পর্যন্ত আমাদের কিন্তু বন সৃজনের কাজ চলমান রয়েছে, সুতরাং আমরা আশা করি যে আমাদের যে ঐতিহ্য এটা সংরক্ষিত থাকবে। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে করোনা প্রসঙ্গ। গত ২৪ ঘন্টায় ১৩৫৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩০ জন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে ২,৪২,১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩,১৮৪ জন। ব্রিফিংয়ে জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ ১,০৬৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১,৩৭,৯০৫ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১,৯৩,৫৪৪টি। ২৪ ঘন্টা শনাক্তের হার ৩১.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.28%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৩৭,৯০৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৯৬%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ পর্যন্ত ৩,১৮৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। দর্শক, আমরা চলে যাচ্ছি সহকর্মী মোবাল্লিক করিমের কাছে। তিনি জানাচ্ছেন দেশ বিদেশের সর্বশেষ করোনা পরিস্থিতির খবর। ধন্যবাদ। গত কদিন থেকে কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণটা অনেকটা কমে এসেছে। মৃত্যুর যে তথ্য পাওয়া যাচ্ছে তাও কিন্তু হারটা অনেকটা কম। গ্লোবাল কোভিড ইন্ডেক্স GCI
যেমনটা বলছে যে 184টা দেশের মধ্যে বাংলাদেশের বর্তমানে অবস্থা হচ্ছে খারাপের দিক দিয়ে 127তম। এর সাথে সাথে কিন্তু এই একই জায়গাতে কিন্তু এগিয়ে আছে বাংলাদেশের পাশাপাশি দেশ প্রতিবেশী মালদ্বীপ কিন্তু রয়েছে। একটু যদি আমরা দেখি বাংলাদেশের যে বিশ্লেষণ, সেই তথ্য আপডেটে আমরা যেমনটা দেখতে পাবো, এখন পর্যন্ত সারা দেশে কিন্তু আপডেট যে অবস্থা তা কিন্তু বেড়েছে একটু আক্রান্তের যে হার, পাশাপাশি মৃত্যুর চিত্রটা গত দুদিনের চেয়ে আজকে কিন্তু একটু বেড়েছে, আর সুস্থতার হারটাও কিন্তু মোটামুটি। তবে গত কদিনে কিন্তু টেস্টের সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। একটু যদি আমরা রাজধানী অবস্থা দেখি, রাজধানীর দিকে কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে মিরপুরে আক্রান্ত হচ্ছে 1672, উত্তরাতে 859, মোহাম্মদপুরে 723, মহাখালীতে 617 জন। আর জেলার অবস্থা যদি দেখি, জেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে অবস্থানে উপরে রয়েছে ঢাকাতে 48,322, চট্টগ্রামে 14,480, নারায়ণগঞ্জে 5,880, কুমিল্লাতে 5,528 জন, আর বগুড়াতে 4,875 জন আক্রান্ত। সারা বিশ্বে এখন এই অবস্থাটা কেমন রয়েছে সেটার এক নজরে আমরা দেখছি। সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছেন 1,82,54,000, মৃতের সংখ্যা প্রায় 6,92,973 জন, আর সুস্থ হয়েছেন প্রায় 1,15,00,000 মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু সুস্থ হয়ে গেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিন্তু উপরে অবস্থা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের, প্রায় 48 লাখ মানুষ কিন্তু সেখানে কিন্তু আক্রান্ত। সেখানে মারা গেছেন প্রায় 1,58,000। এরপর অবস্থান ব্রাজিল, তারপর ভারত, এরপর কিন্তু রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার অবস্থান রয়েছে। দক্ষিণ আফ্রিকা কিন্তু আস্তে আস্তে মৃতের যে সংখ্যা সেটা কিন্তু কমে আসছে, কিন্তু সে কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বাড়ছে। আমরা যদি বিশ্বের পরিস্থিতি দেখি, সারা বিশ্বে এখন পর্যন্ত যে করোনার যে প্রকৃত তথ্য সেটা নিয়ে কিন্তু ব্রিটিশ ব্রডকাস্ট চ্যানেল বা বিবিসি একটা কিন্তু তার একটা প্রতিবেদন দিয়েছে। তারা বলছে ইরানে যে তথ্য দিচ্ছে সেখানে কী পরিমাণ মানুষ মারা গেছে সেটা অনুযায়ী তারা ইরান থেকে বলা হচ্ছে যে ইরানে কিন্তু প্রকৃত তথ্য লুকাচ্ছে। সম্ভবত ইরানে যতজন মারা গেছে তার 3 ভাগের 1 ভাগটা কিন্তু তারা জানাচ্ছে, এমনটা বলছে বিবিসি। এদিকে কিন্তু আগামী অক্টোবরেই গণহারে সারা দেশে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু রাশিয়া। তারা বলছে যে কোনো বাদ যাবে না, সবাইকে তারা এই টিকার আওতায় আনবে, যদিও বা সেটা পরীক্ষামূলক থাকবে, তারপর সবাইকে এই টিকার আওতায় হয়তো বা আনা হবে। এদিকে নতুন করে কিন্তু ভারতের বেশ কিছু জায়গাতে আবার করোনা সংক্রমণ দেখা দিয়েছে এবং তারা বলছে যে এসব জায়গাতে কমে এসেছিল, কিন্তু কি একটা অজ্ঞাত কারণে তারা সেটা বলতে পারছে না যে কারণে বাড়ছে। আর দেশের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের একটু কিছু বিশেষজ্ঞরা বলছেন যে হয়তোবা অক্টোবরের আগস্ট মাসে কিন্তু মাঝামাঝি সময় হয়তোবা দেশের করোনা আক্রান্ত মৃত্যুর হার কিন্তু অনেকটা বাড়তে পারে, বিশেষ করে আক্রান্তের সংখ্যাটা বাড়তে পারে, কারণ ঈদের কারণে হয়তোবা বা যাতায়াতের কারণে অনেকের মধ্যে সংক্রমণ বেড়েছে, হয়তোবা এই কারণেই সংক্রমণ বা আক্রান্তের হারটা অনেকটা বাড়তে পারে। এই ছিল এখন পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। ধন্যবাদ মুবাল্লিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনায় মৃত্যুর হার কমায় সরকার কিছুটা স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে আসলেই সরকারের টার্গেট সফল হবে। সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে ভালো করায় বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা পেয়েছেন, যা পায়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। করোনা চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক সহ সংশ্লিষ্টদের হোটেলে থাকার পরিবর্তে ভাতা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এখন আমরা আনন্দিত যে মৃত্যুর হার কমে আসছে। এটা যদি কমে আস্তে আস্তে যদি শূন্যের কোঠায় চলে আসে, তাহলে পরেই আমাদের আলটিমেট গোল আমরা অ্যাচিভ করতে পারবো। হোটেলে সকলকে তো রাখা সম্ভব হয় না, দীর্ঘদিন রাখা সম্ভব হয় না, অনেক ব্যয়বহুল। আমরা সরকার প্রধানের সাথে আলাপ হয়েছে এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা ডাক্তার তাদের জন্য একটি অ্যালাউন্স, নার্সদের জন্য একটি অ্যালাউন্স এবং অন্যান্য কর্মীদের জন্য একটা অ্যালাউন্স তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেই টাকা দিয়ে তারা তাদের যাওয়া আসা খাওয়া যেটাই তারা করতে চায় সেটা করতে পারবে। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে কুশল বিনিময় আর ঈদের শুভেচ্ছা আদান প্রদানের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। গণমাধ্যমের সাথে কথা বলেছেন নৌ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদুল আজহার 3 দিনের সরকারি ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে অনেকটাই সময় কাটিয়েছেন নিজেদের মধ্যে শুভেচ্ছা আদান প্রদানের মধ্য দিয়ে। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা। আমরা সকলে আশাবাদী এবং সকলকে আশাবাদী করতে চাই যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিয়মিত থাকবে। এই বন্যার মধ্যে হলেও
আমরা এই দুর্যোগের মধ্যে হলো আমরা চেষ্টা করছি সব জায়গাতে ভালো বিদ্যুৎ এবং জ্বালানি ঠিক মতো নিয়মিত পৌঁছানোর জন্য। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা এবার আমাদের প্রতিবদ্ধ ছিল যে ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য। আমরা গ্রিড এলাকাতে আমরা আশাবাদী যে আমরা শতভাগ বিদ্যুতায়ন করতে পারবো এই বছরের মধ্যে সকল গ্রাম পর্যায়ে। ভুতুরে বিদ্যুৎ বিল থেকে মুক্তি পেতে খুব শীঘ্রই 1 কোটি প্রিপেইড মিটার স্থাপনের কথা জানান বিদ্যুৎ সচিব। বিদ্যুতের বিলের যে অনিয়ম সেটা আমরা এখন রেগুলার করে দিয়েছি, কিন্তু ওখানে যাদের গাফলতি অথবা অদক্ষতার কারণে এই যে মাঝখানে একটা ভোগান্তি হলো বা বিশেষ করে গ্রাহকের মধ্যে যে আস্থার একটি সংকট, আমরা সেটা দেখার জন্য আমরা ব্যবস্থা নিতে বলেছি। তাদের প্রতিটি সংস্থা নিজস্ব যে আইন কানুন আছে সে আলোকে। এদিকে জ্বালানি সচিব জানান এই মুহূর্তে আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের। প্রায় বাড়িতেই এখন এলপিজি সিলিন্ডার ব্যবহার হচ্ছে এবং ঢাকা মহানগরীতেও আমরা নিজেরা যেখানে থাকি, সচিবরা যে বিল্ডিং করেছে আপনারা জানেন ডিসকাটনে, আমাদের কিন্তু গ্যাস কানেকশন দেয়নি ওখানে, আমরা এলপিজি ব্যবহার করি। এই মুহূর্তে আমাদের তেমন কোনো পরিকল্পনা নাই। এদিকে নিজ মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা পণ্যবাহী পাশাপাশি আমরা যাত্রীবাহী যে সকল বাস আছে সেগুলো আমরা পারাপার করছি। তিনি জানান যাত্রীদের দুর্ভোগ কমাতে এরই মধ্যে শিমুলিয়ায় আরেকটি ফেরিঘাট নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যে 3 নম্বর যেই পল্টনটা যেটা ভেসে গেছে সেটা আর মানে সেখানে তো ভেসেই গেছে, সেটা তো পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাজে এখন আমরা বিকল্প আরেকটি ঘাট তৈরি করার জন্য বিআইডব্লিউটিএ সেখানে স্টাডি করতেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনার বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিয়ন্ত্রণের মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে সরকার। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আদেশে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বাসস্থানের বাইরে না যাওয়া এবং দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে রাত 8টার মধ্যে। সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন স্বাস্থ্য সুরক্ষার মধ্যে জীবন ও জীবিকা চালিয়ে নিতে হবে। যে নিয়ন্ত্রণগুলো এখনও রয়েছে সেটি 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমরা দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে। 7টা পর্যন্ত দোকান খোলা থাকবে, 8টা পর্যন্ত, এখন 8টা পর্যন্ত, এবং সেটি হচ্ছে যে 10টার পর থেকে অযথা বাইরে কেউ আসবে না, এবং সেটি মানুষ অনেক সচেতন হয়েছে। সেটা তো আপনারা জানেন, নিজেদের কারণেই মানুষ কিন্তু খুব একটা বাইরে থাকে না। করোনার পরিস্থিতিতেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যারা গ্রামে গিয়েছিলেন, ঈদের ছুটি শেষে তারা আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন। রাজধানীর গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অনেককেই ঢাকায় ফিরতে দেখা গেছে। অনেকে আবার ঈদ আনন্দ করতে এখনও ঢাকা ছাড়ছেন। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই তেমন কোনো ভিড়, যদিও ঈদের ছুটি শেষ হয়েছে রবিবার। করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ, নেই ঢাকা ফেরার তারা। যারা ফিরেছেন তাদের কেউ ফিরেছেন অতি গুরুত্বপূর্ণ কাজে, কেউ বা কর্মস্থলে যোগ দিতে। আমার কাজ আছে এই জন্য আমি আই বসি। বর্ষাকালের দিন ভালো লাগে না, তার জন্য আরো বেশি করে আই পড়লাম। ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে আজকে থেকে, তো আজকেই ফিরতে হলো, এই জন্য খারাপ লাগা থাকছে। পথে তেমন কোনো ভোগান্তি না থাকলেও যানবাহনে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রথম অবস্থায় যেরকম স্প্রেটে করতো, এখন এরকম স্প্রেটে কোনো কিছু করা হচ্ছে না। প্রতি সিটে এই 2 জন করে বসাছিলাম, ওই জন্য স্বাস্থ্যবিধির কথা ভাবার সুযোগ মনে হয় ছিল না ওদের। এদিকে বিশেষ প্রয়োজন আর স্বাচ্ছন্দ্যে যাত্রার আশায় ঈদের তৃতীয় দিনেও ঘরে ফিরতে দেখা গেছে অনেককেই। ঈদে যাই নাই, সরকার নিষিদ্ধ ছিল না, এখন মা অসুস্থ দেখে মনে যাচ্ছে আর কি। বাসের পরিবেশ প্রথমে একটু খারাপ ছিল, আপনারা আসার পরের থেকে হয়তো মনে হয় একটু ভালো করছে। মহাখালী আসার পরে যেটা মনে হলো যে বেশি চাপ এখন আর মনে হচ্ছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে ঈদ বিনোদন মানেই প্রেক্ষাগৃহের নতুন চলচ্চিত্র, কিন্তু করোনার কারণে ঈদ উল ফিতরের মতো এবারেও কোনো ছায়াছবি মুক্তি পায়নি। ফলে রাজধানীবাসীকে বেছে নিতে হয়েছে হাতিরঝিলের মতো উন্মুক্ত স্থান। তবে সর্বক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। এসএম আরিফের রিপোর্ট।
করোনা ভাইরাসের কারণে ঈদুল আজহায়ও কোনো ছায়াছবি মুক্তি পায়নি, তাই যথারীতি বন্ধ রয়েছে রাজধানীর সিনেমা হলগুলো। সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে রমনা, ধানমন্ডি লেক সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র। এমন অবস্থায় ঘরে বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে নগরবাসী। বিনোদনের খোরাক মেটাতে তাই তারা ভিড় করছেন খোলা জায়গায়। মানুষের ঢল নামে রাজধানীর হাতিরঝিলে। সব বিনোদন কেন্দ্রই তো বন্ধ, সেই জন্য আর কি এই জায়গাটা খোলামেলা, সেই জন্য আসার। এতদিন লকডাউনের কারণে ঘরেই বসে থাকতে হয়েছে। প্রায় 5 মাস ঘরে বন্দি ছিল, তো বাচ্চারা তো হাঁপায়ে উঠছে, এই জন্য আর কি একটু নিয়ে ঘুরতে বের হওয়া আর কি। আমার স্কুল বন্ধ, আমি ঘুরতে এসেছি ঈদের দিন। সব বিনোদন কেন্দ্রগুলো তো বন্ধ, একটু বিকেলবেলা সহ পরিবারের সাথে ঘুরতে আসা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই নেই মাস্ক, মানার তোয়াক্কা নেই শারীরিক দূরত্ব। মাস্ক অধিকাংশই তো পড়ে, অধিকাংশ লোকই আছে পড়ে না, মানে এরা কিছু মনে করতেছে না। শুনতে শুনতে মানুষের একটা অভ্যস্ত হয়ে গেছে, এখন মনে হয় যে এটা একটা ন্যাচারাল হয়ে গেছে। পকেটে মাস্ক আছে, এতক্ষণ আর কি ছিলাম পরে আর কি, এখন একটু বসছি। এই দুর্যোগ প্রকল্পে না যাওয়াটাই ভালো, তারপরেও না বেরোতে পারে আর কি, একটু নিয়ে আসে আর কিছু না। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে হোক সুস্থ বিনোদন, এমনটাই বলছেন সচেতনরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে করোনার কারণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন, কিন্তু সেই নিষেধাজ্ঞা শুধুই কাগজে কলমে। ঈদের ছুটিতে সিলেটের চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখে কেউ বলতে পারবেন না এখানে কোনো স্বাস্থ্যবিধি কার্যকর রয়েছে। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের প্রতিবেদন ও শাহিন আহমেদের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। দুটি পাতা একটি করি, হজরত শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমি সিলেট। পাহাড় টিলা আর চা বাগান, পাশেই বয়ে চলছে মায়াবতী নদী। পর্যটকরা প্রকৃতির মায়ায় ভিড় করেন প্রতিদিনই। আর করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এবার ঈদে এ ভিড় বেড়েছে বহুগুণে। শহরের কাছাকাছি হওয়ায় পর্যটকরা ভিড় করছেন 22 টিলায় এসে। কেউ পাহাড়ে উঠে ছবি তুলছেন, কেউ বা নৌকা করে ঘুরে বেড়াচ্ছেন। নৌকা চললাম, বেড়াইলাম, ঘুরলাম, ভালোই লাগে। তো আমার বোন, জামাই, বোন, আমার ছোট বোন জি এদের সাথে আসছে। এতদিন করোনার জন্য ঘরে ছিলাম, ভালো লাগছে না। আজকে আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ছিলাম, ঘুরতে আইছি, খুব ভালো লাগতেছে। অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে। অনেকদিন পরে ঈদের ছুটি পাইলাম এই করোনা কালে, তো একটু ঘোরাঘুরিতে আসলাম, অনেক ভালোই লাগে। তো ভিতরে ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভিতরে অনেক মজা লাগছে। আমাদের এই হোটেল মোটেল রিসোর্ট যা আছে, আমরা এই পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, সেটা যদি একটু মানে আমরা এটা ওপেন করতে পারি, সেখানে যদি দর্শনার্থী আসে, তাহলে আমাদের অনেকটাই আর্থিক ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা থেকে আমরা একটু হলেও মুক্তি পাবো। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সবুজের ভেতর লুকোচুরি। আনন্দে অবগাহন লাক্কাতুরা চা বাগান, মালনীছড়া চা বাগান, আলীবাহার চা বাগানেও সব বয়সী মানুষের ভিড়। করোনার কারণে সিলেট নগরীতে অবস্থিত শিশুদের বিনোদন কেন্দ্র অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ও বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান বন্ধ রয়েছে। শিউলি রোজা, মাই টিভি। নিচ্ছে বিরতি, ফিরে এসে যা থাকছে। কাটছে না চামড়া শিল্পের দুর্দিন, কাঁচা চামড়া রপ্তানির সুযোগকে কাজে লাগানোর সুপারিশ বিশেষজ্ঞদের। পরিবারের সঙ্গে ঈদে দুবেলা খাবার খেতে পারেননি রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীরা, দিন কেটেছে বর্জ্য অপসারণে। আবারও স্বাগত। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। কোনোভাবেই যেন কাটছে না চামড়া শিল্পের দুর্দিন। গত কয়েক বছর থেকেই নানা সমস্যায় জর্জরিত এই খাতে এবার যোগ হয়েছে কোভিড-19-এর আঘাত। সারা বিশ্বে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে মানুষ, সেখানে চামড়াজাত দ্রব্যের চাহিদা কমবে, এটাই স্বাভাবিক। তবে বিশ্লেষকরা বলছেন, দেরিতে হলেও সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া রপ্তানির যে অনুমতি দেয়া হয়েছে তাকে কাজে লাগাতে পারলে পরিস্থিতির উন্নতি ঘটবে। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। এবারও বিপর্যয়ের মুখে পড়েছেন দেশের কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। বাধ্য হয়ে চামড়া ফেলে দেয়া ছাড়া
অন্য কোনো উপায় দেখছেন না অনেকেই। যদিও ট্যানারি মালিকরা বলছেন সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনবেন তারা, কিন্তু মাঠের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ঘোষণা অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা, অথচ সরকার নির্ধারিত দাম অনুযায়ী গরুর যে চামড়ার দাম হওয়ার কথা ৭০০ থেকে ১,০০০ টাকা, সেটার দাম চাওয়া হচ্ছে মাত্র ২০০ থেকে ৪০০ টাকা। একটা চামড়া ৩০০ টাকা, যে চামড়ার দাম হওয়া উচিত ৩,০০০ টাকা, সে ৩০০ টাকা দিয়ে যদি কিনতে চায়, মানুষ তখন সেটা ফিরেই দিতে চায়। বৈশ্বিক মহামারী করোনায় যেখানে মৌলিক চাহিদা পূরণই অসম্ভব, সেখানে চামড়াজাত দ্রব্যের মতো বিলাসী পণ্যের চাহিদা কমেছে স্বাভাবিক নিয়মেই। মানুষ এখন জরুরি পণ্য ছাড়া অন্যান্য পণ্যে ব্যয় করতে চাইছেন না, ফলে ট্যানারি পর্যায়েও এবং কারখানা পর্যায়েও কিন্তু প্রচুর চামড়া কেনার মতো পরিস্থিতি বা ব্যবসায়িক একটা পরিস্থিতি নেই এখন। বিদ্যমান পরিস্থিতিতে চামড়ার দরপতন ঠেকাতে ঈদের মাত্র কয়েকদিন আগে ২৯ জুলাই কাঁচা ও ওয়েট ব্লু চামড়ার রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যে নীতিটা সরকার খুব অতি সম্প্রতি ঘোষণা করেছে যে চামড়া বিদেশে রপ্তানি করা যাবে, সেটা কাঁচা হোক, সেটা ব্লু লেদার হোক বা যে কোনো ফোন হোক, এই নীতিটাকে শুধু ঈদের সময় আপৎকালীন সময়ের জন্য করলে হবে না, এটা সারা বছরই চলতে দিতে হবে। আসলে এই সুযোগটি ঘোষণা অনেক আগে থেকে করা দরকার ছিল, ৩-৪ মাস আগে থেকে, এবং সেটির জন্য ব্যবসায়ীদেরও প্রস্তুতি, এবং যে সমস্ত দেশের বায়াররা বা আমদানিকারক রয়েছেন তারা আমদানি করবেন, সে সমস্ত দেশে এই তথ্য উপাত্তগুলো পৌঁছানো প্রয়োজন ছিল। সরকারি এই সিদ্ধান্তের সুফল পেতে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। যে সুযোগটি যেহেতু এখনও ডিসেম্বর পর্যন্ত রয়েছে, এবং সরকার সেই সুযোগটিকে আমার মনে হয় ব্যবসায়ীরা ব্যবহার করতে পারেন অন্যান্য দেশে যোগাযোগের মাধ্যমে, এবং অন্যান্য দেশে আমাদের এমবাসি বা হাই কমিশনগুলোকেও এক্ষেত্রে উদ্যোগী হতে পারেন সেই সমস্ত দেশের ব্যবসায়ীদেরকে জানানোর জন্য। এই প্রতিযোগিতামূলক অবস্থা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু চামড়ার দাম বাংলাদেশিরা পাবে না, অথচ বিদেশিরা কিন্তু এই চামড়ার জন্য ব্যাপক মূল্য দিতে প্রস্তুত। সংশ্লিষ্টরা বলছেন সরকার যে রপ্তানি অনুমোদন দিয়েছে সে বিষয়ে যদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হয়, তাহলে সম্ভাবনাময় এই খাতে অচিরেই ফিরবে সুদিন। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় তৎপরতা লক্ষ্য করা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে। নির্ধারিত সময়ের মধ্যেই বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। দ্বিতীয় দিন কম সংখ্যক পশু কোরবানি হওয়ায় স্বাভাবিক নিয়মেই ময়লা অপসারণ করতে পেরেছেন তারা। কোরবানি বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে সন্তুষ্ট নগরবাসী। গতকালকে তো চাপ ছিল না, মানে গতকালকে ওটাও ক্লিয়ার। আগে গন্ধ থাকতো, এখন আল্লাহর রহমতে খুব গন্ধ টন্ধ নাই, খুবই ভালো আছি আমরা এলাকায়। ঈদের প্রথম দিনে আমাদের কোরবানির পশুর বর্জ্য হিসাবে আমরা ৮,৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে, এবং দ্বিতীয় দিনের বর্জ্য সহ সব মিলিয়ে আমরা ১১,১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি এবং স্থানান্তর করেছি। কোরবানির পশু জবাইয়ের বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করে যারা রাজধানী করলেন পরিচ্ছন্ন। কেমন কাটলো সেসব পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ? তাদের সাথে কথা বলে জানা গেছে ঈদ উদযাপন তো দূরের কথা, টানা ২৪ ঘন্টায় বাসায় দুমুঠো খাবারও খেতে পারেননি তারা। আবার অনেকে বলছেন কোরবানির এক টুকরো মাংস পরিবারকে সাথে নিয়ে মুখে তুলতে পারেননি। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নামাজ আদায় করে সবাই ব্যস্ত পশু জবাই এবং মাংস কাটার উৎসবে। উৎসব এবং উদযাপন সবকিছু থেকে বঞ্চিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা অপেক্ষায় থাকেন এসব বর্জ্য অপসারণের কাজ শুরু করতে। শুরু হয় বর্জ্য অপসারণের কাজ। ২৪ ঘন্টার টার্গেট নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিষ্কার করে ফেললেন রাজধানী ঢাকার কোরবানির পশু জবাইয়ের সকল বর্জ্য। কেমন কাটল এই পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ? এমন প্রশ্নে চোখের পানি ফেলে ব্যক্ত করলেন তাদের অনুভূতি। কিছু না, আমি কিছু পাইনি। কিরকম কাটল কুরবানির মাংস পর্যন্ত আমি খেতে পাইনি, কিছুই দেয় না। আল্লাহ ভালোই কাটাইলো, আপনাদের দোয়াতে। কিরকম? এই তো কাম করলাম, খাইলাম, চললাম,
এটাই তো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। এ করেও দিলাম, আপনাকে জায়গাটাও ক্লিন করে দিলাম। থেকে অতিরিক্ত কিছু দিছে আপনার খাবার দাবার পান নাই। কোরবানির পশু জবাইয়ের বর্জ্য কিংবা বহুতল ভবন থেকে প্রতিনিয়ত ফেলে দেয়া ময়লা অপসারণ করার কাজ নিষ্ঠার সাথে করার মধ্যেই আনন্দ খুঁজে পান এই মানুষগুলো। আমরা এই কাজ করি, এইটাই ভালো। আমরা আল্লাহ কাজ করতে কাজ করেই গেলাম, আমরা কারো কাছে মূল্য পাই না। আমার জীবনটাই এইভাবে গেল। আজ 3 দিন লাগে এই জায়গায় কাজ করলাম, এক টুকরো মাংস খেয়ে আমাকে দেয়। আজ 3 দিন ধরে রাইতে 3টে বাজে দেয়। আমরা কোনো কিছু পাই না, তাহলে ভালো কাটলো কেন? এই যে আমরা কাজ করতেছি, এটাই কাজেই শান্তি। পরিবার নিয়ে অন্যান্যদের মতো ঈদ উদযাপন তো দূরের কথা, পরিবারের সাথেও থাকতে পারেননি পরিচ্ছন্নতা কর্মীরা। না, খাবার দাবার হয়েছে, কাজের চাপ আছে, কাজের চাপ আছে, কাজের চাপের মানে কোনো খাবার টাবার কোনো কিছু নাই, এমনি ওই 2টা টুকরা মাংস দিছে, এই আর কোনো কিছু। আমি তো করছি ভালো, আল্লাহ ভালোই করেছে। যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে আর আন্তরিকতার সাথে কাজ করে এই নগরীকে পরিচ্ছন্ন রাখেন, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হওয়া উচিত প্রতিটি মানুষের। সাইদুর রহমান, আবির, মাই টিভি, ঢাকা। এবার নিয়ম অনিয়ম। যশোরের বাঘারপাড়ায় 273 কোটি টাকা ব্যয়ে 15 কিলোমিটার খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। খনন কাজে খাল তীরবর্তী বসতি পরিবার থেকে হাজার হাজার টাকা উৎকোচ নেওয়া হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। অনিয়মের মধ্য দিয়ে চলা এই খনন কাজের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি আক্তারুজ্জামানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। বাঘারপাড়ায় খাল খনন প্রকল্পের শুরুতে বলা হয়েছিল সরকারি সিএস রেকর্ড অনুযায়ী খনন করা হবে 15 কিলোমিটার খাল। অভিযোগ উঠেছে ব্যক্তি মালিকানা সম্পত্তিও এখন দখলে নেওয়া হচ্ছে খালের জন্য। সম্পত্তি রক্ষার জন্য তাই উৎকোচ দিতে হচ্ছে সবাইকে। এলাকাবাসী জানান, বাঘারপাড়া ব্রিজ থেকে দয়াতলা ব্রিজ পর্যন্ত খনন হবে খালটি, কিন্তু খালের পরিবর্তে বর্তমানে এখানে নদী কাটা প্রকল্প হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রকল্পের ম্যানেজার এবং সুপারভাইজার দিলেন এলোমেলো বক্তব্য। স্বার্থ বিনা স্বার্থ তো বুঝি না, দেখা যাচ্ছে খাল কাটতেছি, মানুষের ক্ষতি বিরুদ্ধে তো কম বেশি হচ্ছে। কাউকে টাকা দিয়ে বাঁচাই দিচ্ছে, কাউকে টাকা দিয়ে বাঁচায়নি। হ্যাঁ, খাল কাটার প্রকল্প মনে করেন নদীর যে দৈর্ঘ্য প্রস্থটা, এটা আছে মনে করেন যে এটা এপার থেকে ওভার আছে আপনার 105 ফিট। এটা জনগণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কাছে ওনারা দাবি রেখেছিলেন যে আমাদের এখানে একটু কাটিং কম করতে হবে। এখানে ফলে ব্যক্তি মালিকানাধীন জমি চলে যাচ্ছে এর আওতায়। আমরা জানি যে খালের মাঝখান দিয়ে 2 পার সমানভাবে যাবে, কিন্তু সে কায়দা যাচ্ছে না। আমাদের এই যে ঘর বাড়ি ঘর যাচ্ছে, সব নিয়ে তারা ভাসে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণের বিষয়ে জানা নেই কারো। ছেলে মেয়ে নিয়ে কোথায় যেয়ে বসত করব, তেমন জায়গা যদি সরকার না দেয় তাহলে কিভাবে আমাদের চলবে? যে যার উপর নির্ভর করে বেঁচে থাকি তা একেবারেই চলে আসছে, তাহলে আমরা বেঁচে থাকবো কি করে? স্থানীয়রা জানান, খালের তলদেশ খনন না করে বাড়ানো হচ্ছে শুধু প্রস্থ। খালপাড়ের বাসিন্দারা নিজেদের জমি রক্ষা করার কথা উল্লেখ করলে বিনিময়ে নেওয়া হচ্ছে উৎকোচ। আমারা দেখিয়ে বলতেছে এই যে 5 ঘর মিলে 20,000 টাকা দিতে। এখানকার যে সুপারভাইজার ম্যানেজার এই তত্ত্বাবধানে আছে যারা, আমাদের বেলা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, নাই আপনারা ঘর ভাঙেন, এরকম করে আমাদের খুব হুমকি দিয়েছে ওই 2 বিটা। প্রকল্পের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। টাকা দাবি করে কিংবা ঘুষ নিয়ে এই ধরনের কাজকামের কি ধরনের এই টাইপের কোনো অভিযোগ যদি থাকে এটা অবশ্যই তদন্ত করা হবে, এবং এই টাইপের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সরকার কোনোভাবেই গ্রহণ করবে না এবং আইনি ব্যবস্থা প্রয়োজনে গ্রহণ করা হবে। এছাড়া এই খাল কাটা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি রোধে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিও জানান এলাকাবাসী। ড্যানি দ্রং, নিউজ ডেস্ক, মাই টিভি। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিলীন হচ্ছে কক্সবাজারের ঝাউবন, এখনই পদক্ষেপ না নিলে হবে বিপর্যয়। নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য। করোনায় প্রাণ হারালেন আরও 30 জন, মৃত্যুর হার কমায় সরকার স্বস্তিতে, বললেন স্বাস্থ্যমন্ত্রী।
আস্তে আস্তে যদি শূন্যের কোঠায় চলে আসে তাহলে পরেই আমাদের আলটিমেট গোল আমরা অ্যাচিভ করতে পারব। ঈদ ছুটি শেষে খুলেছে অফিস, করোনায় বিধিনিষেধ বাড়ল 31শে আগস্ট পর্যন্ত। দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে। 10টার পর থেকে অযথা বাইরে কেউ আসবে না। ঈদ আনন্দে রাজধানীর হাতির ঝিলে উপচে পড়া মানুষ। সিলেটের পর্যটন কেন্দ্রে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাচ্চারা তো হাঁপায়ে উঠছে, এই জন্য আর কি একটু নিয়ে ঘুরতে বের হওয়া আর কি। বেড়াইলাম, ঘুরলাম। যুক্তরাষ্ট্র করোনা মহামারী নতুন ধাপে সতর্ক করল হোয়াইট হাউসের উপদেষ্টা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। অবশেষে ইউই এর দুবাই, আবুধাবি ও শারজার 3টি ভেন্যুতে হচ্ছে আইপিএল। 19 সেপ্টেম্বর শুরু হবে উদ্বোধনী ম্যাচ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।